অলরাইট, সো এই মুহূর্তে আমরা এই চ্যাপ্টারটা, বংশগতির এই চ্যাপ্টারটা আমরা হচ্ছে যে টাইপ ওয়াইজ সৃজনশীল সলভ করব। তো ভাইয়ার জামা কাপড় হয়তো একটু চেঞ্জ দেখতেছে, আমি বেসিক্যালি আরেকদিন এসে রেকর্ডটা করতেছি এই পার্টটা। তো এই আর কি, তো সমস্যা নাই। এখন আমরা হচ্ছে টাইপ ওয়াইজ সৃজনশীলগুলো দেখি কয় টাইপের সৃজনশীল আসে এবং আমাদের কীভাবে অ্যান্সার করলে আমরা উত্তরগুলো সুন্দর এবং গোছানো ওয়েতে দিতে পারবো। কত সুন্দরভাবে গোছানো ওয়েতে দিলে আসলে টিচাররা ইমপ্রেসড হবে, আমরা সেটা একটু দেখবো। ওকে, এই চ্যাপ্টারটা আসলে অনেকে খুব বাজেভাবে পড়ে, বাট এই চ্যাপ্টারটা অনেক সুন্দর একটা চ্যাপ্টার এবং এইটাতে আসলে মানে ছক আকারে দেখানো যায় অনেক কিছু, অনেক ফ্লোচার্ট দেখানো যায় এবং অনেক সুন্দর করে লেখা যায়, বাট আমরা খেয়াল করি না আর কি। তো এই আর কি, তো আমাদের মোটামুটি এখানে 5 টাইপের সিকিউ বা হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন আসে। তো আমি এটা তোমাদের জন্য আলাদা করে রাখছি। দেখো মোটামুটি এই পার্টগুলো তোমরা ভালো করে দেখবা যে তোমরা প্রথমত হচ্ছে একটা স্কিল ডেভেলপ করতে হবে, ক্রসিং করার স্কিল। ধরো সেটুসে তোমাকে দিয়ে দিল এদিকে লম্বা উদ্ভিদ এবং এদিকে দিয়ে দিল খাটো উদ্ভিদ, ছোটো হাতেরটি খাটো একটা উদ্ভিদের সাথে একটা লম্বা উদ্ভিদের ক্রসিং করতে দিল। তাহলে ক্রসিং করার পরে F1 জনুর ফলাফল কী হবে এবং F2 জনুর ফলাফল কী হবে, এই সংক্রান্ত ক্রসিংগুলো আমাকে একটু পারতে হবে। নতুন বইয়ে এই ধরনের ক্রসিং বা নতুন প্রশ্নগুলো এই ধরনের ক্রসিং রিলেটেড কিন্তু আসে। আমাদের সময় আসতো না এসএসসিতে, তোমাদের সময় এখন এসএসসিতে আসে। এখন হচ্ছে তোমার থ্যালাসেমিয়া, এটা ইন্টারের পড়া, মূলত ইন্টারে অনেক ক্রসিং পাবা, মানে ক্রসিং আর ক্রসিং। ওকে, থ্যালাসেমিয়া নিয়ে তোমাকে একটু জানতে হবে। থ্যালাসেমিয়া আমি তোমাকে ব্যাপক পড়াইছি, আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া, কী সমস্যা না সমস্যা সব কিছুই বলছি। সো মূলত ওইগুলোকে ঘুরে ফিরে বারবার বলা। তারপরে হচ্ছে ডিএনএর গঠনটা খুব সুন্দর করে লিখতে হবে। ভাই আমি যেহেতু একটা ফ্লোচার্ট করে দেখাইছি, নিউক্লিওটাইডকে কেমনে ভাঙে কেমনে নিচ পর্যন্ত আসছি, সুগার, নাইট্রোজেনাস বেস এবং ফসফেট, কীভাবে ফ্লোচার্টটা আঁকছে, এই ফ্লোচার্টটা পারলে এঁকে দিবা। তারপরে ওইটাকে বর্ণনা করবা যে আমার একটা ডিএনএর মধ্যে আছে কী কী এবং ডিএনএর দ্বিসূত্র গঠনটা ব্যাখ্যা করবা। তো আমি একটু দেখাই দিব, সমস্যা নাই। দেন হচ্ছে ডিএনএ অনুলিপন, খুব ভালো করে লিখতে হবে, একদম স্টেপ 1 স্টেপ 2 ধাপ ধাপ করে লিখতে হবে, পয়েন্ট করে লেখা ট্রাই করবে। আমি এটাও দেখাই দিব কীভাবে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিটা সুন্দর করে পরীক্ষায় লিখতে পারবা। এবং শেষমেশ এই ধরনের প্রশ্ন হয় 5 নাম্বার টাইপ, ছেলে সন্তান না মেয়ে হবে, সন্তান ছেলে না মেয়ে হবে, এটার জন্য দায়ী কে? তো এই ধরনের প্রশ্ন কিন্তু হয়। তো এটা আমরা জানি উত্তর হচ্ছে পিতা। তো এটাকে ব্যাখ্যা করবা কেমনে? ব্যাখ্যা করার মেইন থিম হচ্ছে ওয়াই ক্রোমোজোমের উপস্থিতি আর অনুপস্থিতি। উপস্থিত থাকলে ছেলে হয় আর না থাকলে মেয়ে হয়, আমরা জানি, ব্যাখ্যা করবা এভাবে করে। তো এটা ওয়াই ক্রোমোজোম আসবে কার থেকে? বাবা থেকে। তাহলে বাবা থেকে যদি আসে তাহলে ছেলে হবে, না আসে ছেলে হবে, না আসলে মেয়ে হবে। সো এই হলো মূল থিম, এই জন্য বাবাকে দায়ী করা হয়, কারণ ওয়াই তো আসলে মা নাই। তো ছেলে হবে না মেয়ে হবে, এটা মার উপর ডিপেন্ড কেমনে করতেছে, যেখানে ওয়াইয়ের উপর ডিপেন্ডেন্সি, ওয়াইটা তো হচ্ছে বাবার কাছে আছে। তো এই জন্য বাবাকে দায়ী করা হয়। তো এটাকে যত করে বড় করে লিখতে পারবা তত ভালো। এবং এখানে একটা তোমরা হচ্ছে যে ছক দেখায় দিবা যে কিভাবে ক্রোমোজোমগুলো বাচ্চাতে ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে? ওইটা আমি তোমাকে দেখাই দিব। তো ওই ছকটা সবসময় দিবা, যে কোনো এই ধরনের যে কোনো প্রশ্নে ওই ছকটা এঁকে দিবা, নাম্বার একটু বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে এই পদ্ধতিগুলো আমি এখন তোমাকে দেখাবো কীভাবে অ্যান্সার করলে নাম্বারগুলো বেড়ে যাবে। মোটামুটি দেখবা যতগুলো সৃজনশীল প্রশ্ন সলভ করবো সবগুলো এই 5 টাইপের মধ্যে পড়বে, দেখা যাবে ম্যাক্সিমাম 99.99% এই 5টা টাইপের মধ্যে পড়বে ইনশাল্লাহ, আমি গ্যারেন্টি দিচ্ছি, ঠিক আছে? সো আসো প্রথমে আমরা ডিএনএ গঠনটা একটু তোমাকে বলি, মনে করাই দিই। ডিএনএর গঠনের বেলায় তুমি প্রথমেই বলবা ডিএনএ হচ্ছে মূলত একটা দ্বিসূত্রক সিঁড়ির মতো একটা গঠন, ঠিক আছে? এটা কি? এটা এক ধরনের নিউক্লিক অ্যাসিড। এটা কি? এটা এক ধরনের নিউক্লিক অ্যাসিড। তো এবার নিউক্লিক অ্যাসিডের পরে এবার বর্ণনা করো নিউক্লিক অ্যাসিডটা কি দিয়ে গঠিত। এটা বেসিক্যালি একটা পলিনিউক্লিওটাইড চেইন। এখানে চেইন থাকে কয়টা? 2টা থাকে, দ্বিসূত্রক। তো এবং এরা একে অপরের সাথে অ্যান্টি প্যারালাল থাকে। অ্যান্টি প্যারালাল মানে হচ্ছে বিপরীতমুখী হয়ে অবস্থান করে। তো এটা তোমাদের লেভেলে হয়তো বুঝবা না, কোনো সমস্যা নাই, অ্যান্টি প্যারালাল কথাটা লিখলেও পারো, না লিখলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরে আসো অ্যান্টি প্যারালাল মানে বুঝো, প্যারালাল ভেক্টর তো বুঝো, এই ভেক্টরের দিক এদিকে, এই ভেক্টরের দিক এদিকে, ঠিক আছে? এই দুইটাকে বলা হয় অ্যান্টি প্যারালাল ভেক্টর। তো এই জন্য ডিএনএর আসলে এরকম অবস্থা, ডিএনএর 5 প্রাইম 3 প্রাইম একটা প্রান্ত আছে, আবার এখানে 3 প্রাইম 5 প্রাইম প্রান্ত আছে। তো এরকম যেহেতু উল্টে থাকে, এটার যদি আমি 5 প্রাইম টু 3 প্রাইম এভাবে চিন্তা করি, এখানে 5 প্রাইম টু 3 প্রাইম এভাবে চিন্তা করি, তাহলে জিনিস দুটো কি ভেক্টর দুটো উল্টে আসে। সো এই জন্য এই জিনিসটাকে বলা হয় অ্যান্টি প্যারালাল। জাস্ট জেনে রাখতে পারো, বাট এটার এত ডিপে ব্যাখ্যা আমাদের দরকার নাই এসএসসি লেভেলে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো ভাইয়া, যেটা বলতে চাচ্ছিলাম, নিউক্লিওটাইডকে ভাঙলে কী পাবা? নিউক্লিওসাইড, ফসফেট। একদম সুন্দর করে ফ্লোচার্টটা দিয়ে দিবা এবং ফ্লোচার্টে বর্ণনা করে দিবা। এবং এই ক্ষেত্রে আরএনএর পার্টগুলো দিবা না, যেমন আরএনএতে ইউরাসিল থাকে, এটা লিখবা না এই জায়গায়। তারপরে যেমন পেন্টো সুগার না লিখে ডিরেক্ট লিখবা ডিঅক্সি রাইবোজ সুগার, কারণ আমরা এখানে আরএনএর কোনো অংশ দেখাচ্ছি না যখন ডিএনএর গঠন ব্যাখ্যা করব, ক্লিয়ার? এবং এক্সট্রা একটা কথা বলতে হবে, পূর্ণ ঘূর্ণনে কয়টা কী পাওয়া যায়। ডিএনএর একটা পূর্ণ ঘূর্ণনে 10টা নিউক্লিওটাইড পাবো এবং এটাতে কত দূরত্ব অতিক্রম হবে? টোটাল 34 আর্মস্ট্রং
দ্রুত অতিক্রান্ত হবে। তো এই ইনফরমেশনগুলো খুব সুন্দর করে গুছাই লিখলে আমি বিশ্বাস করি তুমি ডিএনএ গঠনে সবচেয়ে বেশি নাম্বার পাবা। বাট ছবি না আঁকলে কখনোই তোমাকে 3-এ 3 দিবে না, এটা গ্যারেন্টি থাকো। তুমি এই ফ্লোচার্ট দেওয়ার পরে যদি এত কিছু নাও লেখো, জাস্ট এই কথাগুলো আর ফ্লোচার্ট দেওয়ার পরে দেন তুমি যদি ডিরেক্ট ছবি এঁকে দাও, আমি বিশ্বাস করি 3-এ 3 পেয়ে যাবা। কেন? এখন ছবিটা অনেকে খুব বাজে করে আঁকে, ভালো করে আঁকতেও জানে না। সবাই আঁকে কেন জানো? জাস্ট নর্মাল এভাবে, ঠিক আছে, নর্মাল এভাবে দিলে নাম্বারও নর্মাল হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, নর্মাল আঁকলা, কিন্তু মাথায় রাখবা এখানে 4টার বেশি দাগ দেওয়া যাবে না, এখানে 4টার বেশি দাগ দেওয়া যাবে না। 1টা 2টা 3টা 4টা, 5টা দিলেই ভুল। 1টা 2টা 3টা 4টা, বইয়ে যদি 5টা দেওয়া থাকে বইয়েরটা ভুল, মাথায় রাখবা। কোনো জায়গায় যদি দেওয়া থাকে 4টাই দেওয়া থাকবে, ঠিক আছে, তুমি 4টা দিবা, ওকে। আচ্ছা তারপরে আসো ভাইয়া, আমরা চাচ্ছি এভাবে দিব না, আমরা কিভাবে আঁকলে সবচেয়ে বেশি নাম্বার পাবো? সবচেয়ে বেশি নাম্বার পাওয়ার উপায় আমি তোমাকে বলে দিচ্ছি ভাইয়া। দেখো, পেন্সিল নিবা, 2টা পেন্সিল নিবা, এখানে একটা পেন্সিল নিবা, আরেকটা পেন্সিল নিবা, 2টা পেন্সিল একসাথে ধরবা, ঠিক আছে। আমি এরকম 2টা পেন্সিল একসাথে ধরতেছি, ধরো এইভাবে নিয়ে একটা দাগ টানবা, এইভাবে আমার মতো করে টানো, তাহলে 3D ডিএনএ আঁকতে পারবা। দেখো টানছো আমার মতো, এখন আরেকটা পেন্সিল দিয়ে, আরেকটা পেন্সিল মানে সরি আবারও এভাবে করে দাগ টানো, টানছো, টানার পরে এখন কি করবা? কাজ হচ্ছে মুছে দিব। এখন কিছু কিছু অংশ মুছবো কিভাবে, দাঁড়াও। আচ্ছা, যে কোনো একদিক মুছো, আমি এই দিক বরাবর মুছবো, মাঝখানে ইন্টারসেকশন যাই পড়বে না কেন আমি এদিক বরাবর মুছবো। তাহলে আমি এদিক বরাবর মুছে দিচ্ছি, এদিক বরাবর, তাহলে এদিক বরাবর মুছে বলছি, সো এদিক বরাবর মুছে দাও। আমি বলছি এদিক বরাবর মুছবো, তাহলে যে কোনো একদিক বরাবর মুছবো, হয় এদিক নাহলে এদিক, ঠিক আছে। আমি যেহেতু এদিক বরাবর মুছতে, সবগুলো এদিক বরাবর মুছো, যে কোনো একদিক বরাবর মুছে দাও মাঝখানে। ভাইয়ের উপর বিশ্বাস রাখো, মুছে দাও। শেষ। দেখো 3D হয়েছে কিনা, 3D হয়েছে কিনা, 3Dর বাপ হয়েছে, 3D ডিএনএর বাপ হয়েছে। দেখো তুমি একটু যত প্র্যাকটিস করবা তত সুন্দর হবে। আমার এখানে বোর্ডে আমি প্রথমবার প্র্যাকটিস করছি, এই জন্য এত সুন্দর হয় নাই। বোর্ডে বারবার প্র্যাকটিস করলে আরও সুন্দর হতো, ঠিক আছে। এখন তোমাদের একটা টেকনিক বলি, সেটা হচ্ছে যে কোনো একটা ডিএনএকে একটু কালার করে দিবা। কালার বলতে তোমাদের লেভেলে আমি হইলে কী করতাম, জাস্ট হচ্ছে যে পেন্সিল, যেহেতু পেন্সিলটা একটাকে একটু অ্যাশ করে দিতাম, ঠিক আছে, আরেকটা সাদা রাখতাম, তাহলে 2টা স্ট্যান্ডের মধ্যে পার্থক্য বোঝা যাবে, ঠিক আছে। 2টা স্ট্যান্ডের মধ্যে একটু পার্থক্য ভালোভাবে বোঝা যাবে, ওকে। এখন আমি একটু ধরো কালার দিয়ে ফিল করে দেই। ঠিক আছে, এই তো আমি একটা স্ট্র্যান্ডকে রং করছি, আরেকটা স্ট্র্যান্ডে রং দেই নেই, তো আমার বুঝে যাচ্ছে যে কোন স্ট্র্যান্ডটা কোনটা, ঠিক আছে। আচ্ছা, রং না করলেও সমস্যা নেই, একটু অ্যাশ কালার করে দিতে পারলে ভালো, আমি এটা বলতেছি আর কি, পেন্সিল দিয়ে করলে ভালো, নাইলে নাই। এখন ফুল নাম্বার পাওয়ার উপায় কি? তুমি টাইম না থাকলে 4টা দাগ দিয়ে দিবা, ঠিক আছে, কিন্তু টাইম থাকলে আমি তোমাকে বলবো একদম ক্ষারগুলা সহ দেখায় দাও। ধরো এখানে এডিনিন দিলা, তারপরে থায়ামিন দিলা, তারপর আবার থায়ানিন দিলা, ধরো সাইটোসিন দিলা, ঠিক আছে। তারপরে এখানে ধরো গুয়ানিন দিলা, এখানে ধরো থায়ামিন দিলা, এখানে ধরো সাইটোসিন দিলা, এখানে ধরো থায়ামিন দিলা। তোমার মন করা ইচ্ছা যা খুশি দাও, A T C G, 4টা বেশি দিও না, ধরো এটা T C G আবার T দিলা, ঠিক আছে। তুমি মন করা করে দিতে থাকো, ক্ষারগুলা বসাও। বাট এই পাশের ক্ষারগুলো তুমি মন করা বসাতে পারবে না, কারণ এর সাথে মনে রাখবা এটা একটা ফিক্সড রুল, এটাকে বলা হয় চারগোফ রুল। চারগোফ রুল তুমি ইন্টারমিডিয়েটে গিয়ে পড়বা। এই চারগোফ রুল তোমাকে বলে এর সাথে অনলি থায়ামিনের বন্ধন হবে। তুমি যখন ডিএনএর গঠন বর্ণনা করবা তখন এই কথাটা বলবা যে এডিনিনের সাথে থায়ামিনের বন্ধন হবে এবং সাইটোসিনের সাথে গুয়ানিনের বন্ধন হবে, এবং
অ্যাডিনিনের সাথে থাইমিনে 2টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকবে। কয়টা? 2টা। আর সাইটোসিনের সাথে গুয়ানিন 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকবে। এই কথাটা লিখবা অবশ্যই ডিএনএ এর গঠন বর্ণনা করার সময়ও মানে লিখে দিবা, ঠিক আছে? তাহলে আর একটু টিচাররা খুশি হবে। এই কথাগুলো লিখে দিবা, বইয়ে আছে এই কথাগুলোই লেখা আছে ডিএনএ এর গঠন বর্ণনার সময়। তাহলে এই কথাগুলো একটু দেখায়ও দাও, যেমন এই জায়গায় তাহলে এর সাথে বন্ধন হবে থাইমিনের, টির সাথে হবে এ, টি এর সাথে হবে এ জি। আচ্ছা আজান দিচ্ছে, সি এ, ঠিক আছে? আমি মিলে দিতেছি আর কি। ওকে, এই মিলানোটা যাতে ভুল না হয়। এখন এটি হইলে ডাবল বন্ড দিব, সিজি হইলে ট্রিপল বন্ড দিব। ওকে, এইভাবে করে দাও। টিচার উইল বি মোর দ্যান ইমপ্রেসড, টিচার উইল বি মোর দ্যান ইমপ্রেসড। তোমার 3 এ 3 পাওয়ার বুদ্ধি বলে দিলাম। ক্লিয়ার? ওকে, সো আজান শেষে আমরা এখন আবার আমাদের পড়ায় ব্যাক করি। যেটা বলতেছিলাম আর কি, নতুন একটা টপিক, সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ অনুলিপন। তো এটা কোন পদ্ধতিতে হয়? এটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল বা অর্ধরক্ষণশীল, ইংলিশে বলে সেমি কনজারভেটিভ প্রক্রিয়ায়। তো এটাও কিন্তু তোমাদের সৃজনশীলে আসে, বিশেষ করে গ নাম্বারে আসে যে বলো ডিএনএর কি এইটা অমুক বস্তুটি কিভাবে তৈরি হয় বা অনুলিপিত হয় এটা বর্ণনা করো। সো এটা খুব সুন্দর করে বইয়ে বর্ণনা থাকলেও তোমরা কেন জানি মানে খুব সুন্দর করে গুছাই লিখতে পারো না। বইয়ে বর্ণনা আছে হচ্ছে মানে জাস্ট একদম একটা প্যারা আকারে, বা টিচার আসলে প্যারা পড়তে পছন্দ করে না। এরকম সুন্দর করে স্টেপ 1 স্টেপ 2 দিয়ে লিখবা, খুব পছন্দ করবে। বলবা শুরুতেই ডিএনএ যে সুপার কয়েলিং থাকে বা হচ্ছে অতি পেঁচানো মাত্রা থাকে, ওই পেঁচানো অবস্থা থেকে প্যাচটা খুলে যায়। যেমন ডিএনএ আসছে হচ্ছে একদম এরকম পেঁচানো, সো এটা স্ট্রেট হওয়া শুরু করে, ঠিক আছে? তাহলে এরকম একটা ছবিও দিয়ে দিবা যে এরকম একটা পেঁচানো ডিএনএ, তারপর এখান থেকে অ্যারো দিয়ে বলবা এটা কীরকম হয়ে গেছে, একটু সোজা বা একটু পেঁচানো, কম পেঁচানো হয়ে গেছে, এরকম করে দেখাবা। ধরো এখান থেকে এরকম হয়ে গেছে, ঠিক আছে? এরকম, ঠিক আছে? এখানে আমাদের পারলে এইটি এগুলো সহ দেখাই দিবা, এই যে এরকম এইটি দেখাই দিবা। ওকে, দেখাই দিলা। তাহলে স্টেপ 1 কমপ্লিট, আনওয়াইন্ডিং বা হচ্ছে বলতে পারি প্যাচ খুলে যাওয়া, ঠিক আছে? লিখলা। 2 নম্বর স্টেপ হচ্ছে সূত্রক পৃথকীকরণ, অর্থাৎ হাইড্রোজেন বন্ধন ভেঙে দেওয়া। 2টা সূত্রকের মাঝখানে দেখো, এই যে ধরো এই একটা সূত্রক, এই 2টা সূত্রকের মাঝখানে একটা বিশেষ এনজাইম ঢুকে যায়। সেই এনজাইমটা হচ্ছে হেলিকেজ এনজাইম। এই হেলিকেজ এনজাইমটা একটা ত্রিকোণাকার এনজাইম, ঠিক আছে? এই ত্রিকোণাকার একটা স্পেশাল হেলিকেজ এনজাইম যখন ঢুকে, তখন 2টা সূত্রকের মাঝখানের হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে দেয়। তো তুমি যদি হেলিকেজ এনজাইমের নামটা বলতে পারো, টিচার অনেক খুশি হবে, যে জানে, বিশেষ করে একদম মানে জানতা টিচার খুব খুশি হবে যে হেলিকেজ এনজাইমের নাম লিখছো তুমি। বইয়ের মধ্যে খুব সম্ভবত তোমাদের এসএসসি বইয়ে নাই, বাট এইচএসসিতে গেলে পাবা। আরও অনেক এনজাইমের নাম আছে, বাট আমি একটা ইম্পর্টেন্ট এনজাইমের নামই শুধুমাত্র বললাম, নাহলে তুমি এখন শেষ মুহূর্তে মাথায় ধরতে পারবে না এতগুলো। তাহলে হেলিকেজ এনজাইমটা হচ্ছে হাইড্রোজেন বন্ধনটাকে ভেঙে দেয়। এই যে এ এবং টি এর মাঝখানে 2টা হাইড্রোজেন বন্ধন, তারপর সি এবং জি এর মাধ্যমে 3টা হাইড্রোজেন বন্ধন, তো এগুলো কিন্তু ভেঙে দিবে। তাহলে তুমি তোমার মন গড়া অনুযায়ী এ টি সি জি একটা লিখলা, লেখার পরে এটা মন গড়া লিখতে পারবে না, এটা হচ্ছে সম্পূরক। সম্পূরক কেন বলে? মিল থাকতে হবে। এর সাথে টি হচ্ছে, এর সম্পূরক হচ্ছে টি, আবার টি সম্পূরক হচ্ছে এ, সি এর সম্পূরক হচ্ছে জি, জি এর সম্পূরক হচ্ছে সি। তো এরকম সম্পূরক স্ট্রেন্থ থাকতে হবে। ওকে, মানে সম্পূরকভাবে লিখতে হবে। ওকে, তাহলে এইটা ছিল আমাদের নর্মাল আনওয়াইন্ডেড অবস্থা একটা ডিএনএ। এটার মাঝখানে হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে দিয়েছে এই হেলিকেজ এনজাইমটা, তাই না? ভাঙার পরে আমি কি দেখব? তুমি এরকম করে ছবিও দিয়ে দিবা, একটা স্টেপের হেডলাইন দিবা, হেডলাইন দিয়ে একটা লাইন বর্ণনা লিখবা যে কি এখানে হেলিকেজ নামক একটি বিশেষ এনজাইম এসে 2টি সূত্রকের মধ্যকার যে হাইড্রোজেন বন্ধন ছিল, 2টা সূত্রের মাঝখানে যে হাইড্রোজেন বন্ধন ছিল সেটাকে ভেঙে দেয়, ফলে সূত্র দুটি পৃথক হয়ে যায়। এরপরে তুমি এরকম একটা ছবি দিবা যে এরকম ছিল, এটার মাঝখানে এরকম আসছে, দেন এটা কি হয়েছে, দেন এটা এরকম আলাদা হয়ে গেছে। তাহলে পৃথক ডান, পৃথকীকরণ হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। এখন মজার ব্যাপার হচ্ছে কি, এই আলাদা হওয়ার পরে নতুন নিউক্লিওটাইড এখানে আসবে, তৈরি হবে এবং সম্পূরক স্ট্রেন তৈরি হবে। কীরকম দেখি আমরা, এই যে দেখো, তাহলে
তুমি সুন্দর করে স্টেপ 3 লিখলা, লেখার পর একটা হেডলাইন দিলা এবং এক লাইন লিখলা। ধরো এই লাইনটা আবার রিপিট করে লিখলা যে এখানে নতুন নিউক্লিওটাইড সৃষ্টি হবে, নতুন নিউক্লিওটাইডগুলো একের পর এক তৈরি হবে এবং একের পর এক নিউক্লিওটাইড সজ্জিত হয়ে একটা সম্পর্ক স্ট্র্যান্ড তৈরি করবে। অর্থাৎ দেখো এখানে একটা একের পর এক নতুন নিউক্লিওটাইড তৈরি হবে এবং অনেকগুলো নিউক্লিওটাইড মিলে একটা সম্পর্ক স্ট্র্যান্ড তৈরি করবে, তাই না? সো এরকম করে তুমি বললা, আচ্ছা বর্ণনা লিখলা, তারপরে এবার তুমি ছবি দাও, তাহলে তুমি ফুল মার্কস পাবা। প্রত্যেকটা ধাপ লেখার পর একটা একটা ছবি দিবা, প্রত্যেকটা ধাপ লেখার পর একটা একটা ছবি দিবা। টিচার উইল মোর দ্যান ইমপ্রেসড ইনশাল্লাহ। ওকে, ধরো এখানে কী কালার ইউজ করছে? আচ্ছা এই কালার ইউজ করছে। ওকে, কিন্তু ধরো এই দুইটা হচ্ছে আমার আলাদা হয়ে যাওয়া স্ট্র্যান্ড। তাহলে কী কী ছিল? এটিসিজি লিখছিলাম না, তাহলে এখানে এটিসিজি লিখবো, এটিসিজি। সি, আচ্ছা জিসি। ওকে, আচ্ছা এখন মাথায় রাখবা, আচ্ছা এখানে একটু এটাকে আরও আলাদা করে লিখি, আরও দূরে লিখি, একদম দূরে, যত দূরে লেখানো সম্ভব। আচ্ছা এখন সম্পর্ক স্ট্রেন তৈরি করতেছি, ধরো কী কালার? নীল কালারের সম্পর্ক স্ট্রেন তৈরি করবো। নীল কালারকে বোঝা যাবে? আচ্ছা বোঝা যাবে। ওকে, নীল কালারের সম্পর্ক স্ট্রেন তৈরি করবো। খেয়াল করো সম্পর্ক স্ট্রেন আমি একটু ডট ডট দিয়ে তৈরি করলাম, অর্থাৎ এইখানে একটা টি আসলো, টি নিউক্লিওটাইড আসলো, তারপর এখানে একটা এ নিউক্লিওটাইড তৈরি হলো, তাই না? দেখো চিন্তা করো, এখানে একটা টি নিউক্লিওটাইড আসলো, টি টি নাইট্রোজেনাস বেস যুক্ত একটা নিউক্লিওটাইড তৈরি হলো, এডিনিন যুক্ত একটা নিউক্লিওটাইড তৈরি হলো, তারপর এখানে গুয়ানিন যুক্ত একটা নিউক্লিওটাইড তৈরি হবে। কারণ একে দেখে দেখে এই বেসিক্যালি এ হবে, এই টেমপ্লেটটাকে এখন বানাই দিবে হচ্ছে ছাঁচ, ছাঁচ, ছাঁচ বা টেমপ্লেট, ইংলিশে বলা হয় এটাকে ছাঁচ বা টেমপ্লেট, এটা লিখেও দিবা, ছাঁচ বা টেমপ্লেট স্ট্র্যান্ড। এইটা এবং এইটা, এই দুইটা হচ্ছে ছাঁচ বা টেমপ্লেট স্ট্র্যান্ড। অর্থাৎ মাতৃ যে দুইটা পৃথককৃত সূত্রক, মাতৃ-ডিএনএর যে পৃথককৃত দুইটা সূত্রক এখন ছাঁচ বা টেমপ্লেট হিসাবে কাজ করবে, এই কথাটা এখানে লিখতে হবে বর্ণনার মধ্যে। তো ওদেরকে ছাঁচ, ছাঁচ বলতে কি, যেটাকে দেখে কপি করবে, সো এই ছাঁচ হিসাবে ধরবে। ধরার পরে এখানে ক্রমান্বয়ে নতুন নিউক্লিওটাইড সৃষ্টি হবে, সম্পূরক নিউক্লিওটাইডগুলো সৃষ্টি হবে, যেমন এইটা সম্পর্ক এটা, এটা সম্পর্ক এটা, এটা সৃষ্টি হবে। তো ক্রমান্বয়ে এটা সৃষ্টি হইতেছে, হওয়ার পরে কি হবে, সবগুলো নিউক্লিওটাইড মিলে একটা কমপ্লিট সম্পূরক স্ট্র্যান্ড তৈরি হবে। ক্লিয়ার? এইটাই তুমি বর্ণনা করে লিখে দাও ভিতরে, ঠিক আছে? তাহলে মাতৃ-ডিএনএর প্রতিটি পৃথককৃত সূত্রকে ছাঁচ হিসেবে নিয়ে বা টেমপ্লেট হিসেবে ধরে সম্পূরক নিউক্লিওটাইডগুলো একের পর এক তৈরি হবে এবং পরপর সজ্জিত হয়ে সেটা একটি সম্পূরক স্ট্র্যান্ডের সৃষ্টি করবে। এই কথাটা যে বলছি না, এটা সুন্দর মতো লিখে ফেলো, ভিডিও পজ করে আবার আগে যে লাইনটা বলছি এটা বর্ণনা হিসেবে লিখে ফেলবা, এখানে মাঝখানে লিখে ফেলবা, এটার পরে বর্ণনা হিসেবে লিখে ফেলবা, তারপরে ছবি দিবা। তাহলে এইটার সম্পূরক এ টি সি জি, ঠিক আছে, জি। তাহলে প্রতিটা স্ট্র্যান্ড, প্রতিটা নিউক্লিওটাইড তৈরি হলো, সবগুলো নিউক্লিওটাইড মিলে একটা সম্পর্ক স্ট্র্যান্ড তৈরি হলো। ক্লিয়ার? এখন তারপরে লিখলেই তো হবে না, তারপরে লিখতে হবে কি, পুনরায়, এরপর হচ্ছে স্টেপ 4, পুনরায় হাইড্রোজেন বন্ধন সৃষ্টি, পুনরায় হাইড্রোজেন বন্ধন সৃষ্টি এবং অপত্য ডিএনএ, অপত্য ডিএনএ সৃষ্টি মানে অপত্য ডিএনএর আবির্ভাব। একটু বাংলা সুন্দর করে লিখতেছি আর কি, বারবার দুইবার সৃষ্টি লিখলে তো ভালো লাগতেছে না। তাহলে এরকম একটা হেডলাইন দিলাম, পুনরায় হাইড্রোজেন বন্ধনের বা বন্ডের সৃষ্টি, পুনরায় হাইড্রোজেন বন্ধন সৃষ্টি এবং অপত্য ডিএনএর আবির্ভাব। অর্থাৎ এগুলোর মধ্যে আমি এখনো পর্যন্ত কিন্তু হাইড্রোজেন বন্ধন দেখাই নাই। এরপরের ছবিটা কি করবা, এরপরের ছবিটা এইটা জাস্ট কপি পেস্ট করবা, কপি পেস্ট করার পরে তুমি জাস্ট কি করবা, বন্ধনগুলো দেখাই দিবা। ধরো একটু ডট 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 দিয়ে বন্ধন দেখাতে পারো, ধরো আমি হইলে একটু ডট ডট দিয়ে দেখাতে ভালো লাগতো আমার, ঠিক আছে? আচ্ছা তাহলে এই ছবিটা কপি করবা, এই ছবিটা ডিরেক্ট কপি করবা, এই জায়গায় জাস্ট এখানে বন্ধনটা দেখাই দিবা, পুনরায় হাইড্রোজেন বন্ধন সৃষ্টি, পেঁচিয়ে যাওয়া এবং অপত্য ডিএনএর আবির্ভাব, ঠিক আছে? তো সরি, দুইটা হাইড্রোজেন বন্ড, আমি জানি না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা, একটু দেখে নিই, খুবই ছোট আসতেছে, আমি এটা একটু বড় করে নিই হালকা। তো এই 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 এই
এই এই এই এই তিনটা, এই সরি এই 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 তিনটা, তাহলে সি এর জীবনের মধ্যে তিনটা, এরকম করে তুমি দিতে থাকো। আমি আর ফাইজলামি করলাম না, ঠিক আছে? এরকম করে এইটাকে কপি পেস্ট করে এখানে নিবা এবং নেয়ার পরে পারলে একটা কাজ করবা, আবার অ্যারো দিয়ে দিবা যে একদম পেঁচায় গেছে এরকম, পেঁচায় যাওয়া ছবির ক্ষেত্রে একটা কাজ করবা, ধরো মাতৃ ডিএনএর একটু কালারটা আলাদা রাখবা, ধরো এটা মাতৃ ডিএনএর, এটা মাতৃ ডিএনএ ছিল, আর নতুন যে তৈরি হয়েছে এটা তো নীল কালার দিছি, তাহলে এই যে নীল কালার, এই যে নীল কালার, তাইলে এখান থেকে আমরা প্রমাণিত যে মাতৃ ডিএনএ সরি অপত্য ডিএনএতে মাতৃ ডিএনএর 50% রিজার্ভ থাকে, দেখো 50% রিজার্ভ আছে, সো এই জন্য এটাকে বলা হয় অর্ধ সংরক্ষণশীল বা অর্ধ রক্ষণশীল। ক্লিয়ার? তাহলে এইভাবে করে যদি লিখতে পারো, ঠিক আছে, তাহলে অবশ্যই তুমি 3-এ 3, 4-এ 4 যেটাই থাকে না কেন তুমি পাবা প্রত্যেকটা। এটা কিন্তু লিখতে খুব একটা সময় লাগবে না, তুমি হেডলাইন দিবা, এক লাইন করে লিখবা, হেডলাইন দিবা, এক লাইন করে লিখবা, হেডলাইন দিবা, এক লাইন করে লিখবা, লেখার পরপরই প্রত্যেকটার মধ্যে একটা ছবি দেখাই দিবা, অর্থাৎ বুঝাই দিবা যে কী ঘটনাগুলো ঘটতেছে। ক্লিয়ার? হ্যাঁ, এর থেকে ভালো আর কে ডেমো দিবে, ঠিক আছে? এভাবে করে লিখবা, তাহলে সবচেয়ে বেশি নাম্বার পাবা ইনশাআল্লাহ। এখন আসো ভাইয়া, আমরা ডিরেক্ট সৃজনশীল সলভ করা শুরু করে দিই, আমরা এখন আর বর্ণনা করবো না। দেখো ওয়াই এর গঠন, ওয়াই কোনটা ভাইয়া? দেখো এটা হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোমের ভিতরে ডিএনএর কথা বলছে, তাহলে ডিএনএর গঠন আমি না দেখাইলাম, তাহলে তুমি কি করতে হবে, এখন তোমাকে ডিএনএর গঠন ব্যাখ্যা করতে হবে। পারবা না এটা? পারবা নাকি পারবা না? আবার পড়াবো? পাগল হয়ে গেছো? হ্যাঁ, ঠিক আছে। লিঙ্গ নির্ধারণে এক্স এর ভূমিকা, এক্স হচ্ছে ক্রোমোজোম, তাহলে লিঙ্গ নির্ধারণ হচ্ছে সন্তান ছেলে না মেয়ে, অর্থাৎ এই যে একই কথা, লিঙ্গ নির্ধারণে এক্স ক্রোমোজোমের ভূমিকা। তো তুমি এইটার ক্ষেত্রে বারবার বলবা যে একটা কথাই মেইনলি বলবা, আমরা জানি সন্তান মানে আমরা প্রথমে বলবা যে ক্রোমোজোমই আসলে লিঙ্গ নির্ধারণে সাহায্য করে, এরপরে তুমি বলবা ক্রোমোজোম দুই প্রকার, অটোসোম, সেক্স ক্রোমোজোম, অটোসোম এবং সেক্স ক্রোমোজোমের কথা বলবা, অটোসোম এবং সেক্স ক্রোমোজোমের কথা বলবা, ঠিক আছে? এখন বলবা সেক্স ক্রোমোজোম দুই ধরনের হইতে পারে বিন্যাস, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে এক্স এক্স, মেয়ে হইলে এক্স এক্স, ছেলে হইলে এক্স ওয়াই, ঠিক আছে? এরপরে তুমি বলবা আমরা এখান থেকে লক্ষ্য করতে পারি যে মেয়েদের কোনো ওয়াই ক্রোমোজোম নেই, ছেলেদের একটা ওয়াই ক্রোমোজোম আছে, তার মানে ওয়াই ক্রোমোজোমের উপস্থিতি একটা মানুষকে ছেলে বানায়, আর ওয়াই ক্রোমোজোমের অনুপস্থিতি একটা জিনিস, একটা জীবকে মেয়ে বানায়। তার মানে এটা হচ্ছে মূল কথা যে আমার লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে এই সেক্স ক্রোমোজোমের বিন্যাসটা অত্যন্ত জরুরি, এইটা ছাড়া একটা ছেলে বা মেয়ে আইডেন্টিফাই করা সম্ভব না বায়োলজিক্যালি। সো এইভাবে করে তুমি বর্ণনাটা লিখে যাবে। মূল কথা হচ্ছে এখানে সেক্স ক্রোমোজোম, অটোসোমের কথা বলতে হবে এবং ছেলের ক্রোমোজোম কীরকম, মেয়ের ক্রোমোজোম কীরকম সেটা তোমাকে সবার আগে এগুলো বর্ণনা করে আসতে হবে। তারপরে তুমি ওয়াই ক্রোমোজোম নিয়ে পেঁচাও, এক্স ক্রোমোজোম নিয়ে পেঁচাও, যেটা নিয়ে পেঁচাও না কেন, পেঁচায় তুমি জাস্ট বলবা যে আসলেই লিঙ্গ নির্ধারণ করলে, বায়োলজিক্যালি তুমি যদি লিঙ্গ নির্ধারণ করতে চাও অবশ্যই তোমার এর লাগবে, ঠিক আছে? কারণ এই ওয়াই ক্রোমোজোমের মধ্যে এমন কিছু জিন আছে যেগুলো ছেলে হওয়ার জন্য যে বৈশিষ্ট্য সেগুলো ক্যারি করতেছে, ঠিক আছে? তো যেটা এক্স করতেছে না, স্বাভাবিক, তাহলে এক্স নর্মাল, এই হলো ব্যাপারটা আর কি। তো দেখো এখানে এক ফরম্যাট আছে, তোমরা চাইলে দেখতে পারো, মানে কি ফরম্যাটে আমরা অ্যান্সার করতে পারি। তো এখানে যেমন তোমার ডিএনএর গঠনটা বর্ণনা করছে, তো এরকম তুমি উপর থেকে নিচ পর্যন্ত শুধু এরকম পাগলের মতো করে বর্ণনার মতো লিখতে থাকো, দেখবা যে তোমার টাইমও নষ্ট হচ্ছে, টিচার এত ভালো করে পড়তেও পারবে না। তাই মাথায় রাখবা একটু ফ্লো চার্ট বা একটু সুন্দর করে লিখবা, তাতে করে টিচারের জন্য দেখতে আকর্ষণীয় হবে, প্লাস হচ্ছে তুমি নাম্বারটা বেশি পাবে এবং তোমার কম টাইমে তুমি বেশি অ্যান্সার করতে পারবা। তোমার প্রত্যেকটা লাইনে বর্ণনা করে লিখতে হইতেছে না। তারপরে যেমন এই যে এক্স ক্রোমোজোমের ভূমিকা মুখ্য, তাহলে এই যে অটোসোমের কথা উল্লেখ করছে, সেক্স ক্রোমোজোমের কথা উল্লেখ করছে, তারপরে কিভাবে কি হচ্ছে প্রতিটা জিনিস দেখো এখান থেকে তোমরা একটু দেখে নিতে পারো। আমি একটু পজ করলাম, তোমরা একটু পজ করে এখান থেকে উত্তরের ফরম্যাটটা একটু দেখে নিতে পারো, তোমরা আর কি কি লাইন অ্যাড করতে পারো। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো ভাইয়া এ নির্দেশিত অণুটির অনুলিপন। এ কোনটা বলো তো ভাইয়া? এ হচ্ছে ভিতরে ডিএনএ, তাই না? এ হচ্ছে ভিতরে ডিএনএ, তাহলে ডিএনএর অনুলিপনটা কি পারবা না ভাইয়া? পড়াইলাম না, এখনই তো পড়াইলাম ডিএনএর অনুলিপনটা। তাহলে বুঝছো কেন পড়াইছি, কারণ এগুলোই পরীক্ষা সবচাইতে বেশি আসে। তারপরে আসো ভাইয়া অন্যান্য প্রশ্নগুলো বানায় বানায় লিখতে পারবা, মানে অনেক মনের মাধুরী বিষয় লিখতে পারবা, বাট এগুলোর ক্ষেত্রে মনের মাধুরী বিষয় না, যেগুলো একদম ফিক্স প্রশ্ন তুমি জানো যে আসবেই।
এই F1 এবং F2 জনিতে কী হবে, এই যে ক্রসিং শিখতে হবে। তাহলে মাথায় রাখবা, ক্রসিং শেখার ক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে ধরো এটা হচ্ছে আমাদের প্যারেন্টস, মানে পিতা মাতা, খুব সুন্দর করে লিখতে হবে পিতা মাতা, ঠিক আছে। পিতা মাতা কি, একজন হচ্ছে লম্বা, একজন হচ্ছে লম্বা, এটার সাথে ক্রস করাবো কার সাথে, মা হচ্ছে খাটো, ঠিক আছে। সো ছেলের ক্ষেত্রে এই সাইনটা দেয়া হয়, তোমরা চাইলে দিতে পারো, মেয়ের ক্ষেত্রে এই সাইনটা দেয়া হয়, চাইলে তোমরা দিতে পারো। আচ্ছা, তো ছোট হাতের দুটাটি। এখন তুমি এখান থেকে গ্যামেট আলাদা করবা, গ্যামেট পৃথক করবা, ঠিক আছে। গ্যামেটে কিন্তু দুইটাই আসবে না, এই দুইটা জিন বা এলিল দুইটাই কিন্তু আসবে না, একটা যে কোনো মানে একটা গ্যামেটে একটা আসবে, ঠিক আছে। বড় হাতের টি, বড় হাতের টি, ছোট হাতের টি, ছোট হাতের টি, ঠিক আছে, আলাদা আসবে। তো গ্যামেটে আমি আলাদা করলাম। এখন আসো ভাইয়া যে ক্রসিং করাবো, আমি F1 জনুতে কি পাবো, অর্থাৎ জেনারেশন 1 প্রথম জেনারেশন আমি কি পাবো ক্রসিং করানোর পর। এখন আমরা দেখি, দেখো টি 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 টি, আমরা আসলে সবগুলোই বড় হাতের টি ছোট হাতের টি পাচ্ছি, তাই আমরা চাইলে এভাবে ক্রসিং না দেখাইলেও আমরা বলতে পারি F1 জন্য সকলেই টি টি, এভাবে করে বলতে পারি, অর্থাৎ সকলেই। দেখো বড় হাতের টিটা হচ্ছে লম্বা হওয়ার জিন এবং এটা হচ্ছে প্রকট জিন। সো প্রথম জেনারেশনে প্রকট জিনের বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে, আমরা পড়ে আসছিলাম। তার মানে সকলেই হবে লম্বা, সকলেই লম্বা হবে, যদিও তাদের ভিতরে যে জিনটা একটা বড় লম্বা হওয়ার জন্য একটা খাটো হওয়ার জন্য দায়ী। তো এই জন্য তুমি লম্বা হইলেই যে আসলে তোমার জিনোটাইপ টি টি এটা তুমি শিওর না, তোমার জিনোটাইপ বড় হাতের টি ছোট হাতের টি হইতে পারে, বাট তুমি স্টিল লম্বা, ঠিক আছে। এই হলো ঘটনা। এখন আসো আমরা যদি এখন এদের মধ্যে আবার ক্রস ঘরাইতাম, তাহলে এদেরকে আবার পিতামাতা বানাইতে হবে, পিতামাতা। ধরো টিটি সাথে আরেকটা টিটি, যদিও মানুষের মধ্যে এই ঘটনা কখনোই ঘটবে না, নিজের ভাই বোনদের মধ্যে বিয়ে হবে না, তাই না। তো ওদের মধ্যে এখন বিয়ে পড়াইতেছে, মানে অর্থাৎ ক্রসিং করাইতেছে, বুঝতে পারতেছো। এখন এখান থেকে গ্যামেট আলাদা করো, একটা হবে বড় হাতের টি, সরি একটা হবে বড় হাতের টি গ্যামেটে পাবে, একটা ছোট হাতের টি যাবে গ্যামেটে, একটা গ্যামেটে বড় হাতের টি যাবে, একটা গ্যামেটে ছোট হাতের টি যাবে। এখন আসো F2 জনুতে আমরা ক্রসিং করে দেখি কি ফলাফল পাই। দেখো আমরা যদি এটা করি টি টি, 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 দেখো এইটাই একমাত্র খাটো আসছে, বাকি দেখো এই তিনোটাই কিন্তু লম্বা, এই তিনোটাই কিন্তু লম্বা। তাহলে F2 জনুতে আমরা খাটো এবং লম্বার যদি অনুপাত করি, যে লম্বা অনুপাত খাটো ইজ ইকুয়ালস টু আসবে 3:1, অর্থাৎ চারজনে একজন হচ্ছে লম্বা, সরি চারজনে একজন মাত্র খাটো, বাকি তিনজনে হচ্ছে লম্বা। তাহলে F1 এবং F2 জনুতে ফলাফলটা আমরা অনুপাতে প্রকাশ করলে এটা আরও বেটার। বলবা যে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে F1 জনুতে সকলেই লম্বা হবে, সকলে লম্বা হবে যাদের জিনোটাইপ হবে, এটাকে বলা হয় জিনোটাইপ, যাদের জিনোটাইপ হবে বড় হাতের টি ছোট হাতের টি, ঠিক আছে, যাদের জিনোটাইপ হবে বড় হাতের টি ছোট হাতের টি। আচ্ছা, আর F2 জনুতে তিনজন লম্বা পাওয়া যাচ্ছে আর একজন খাটো পাওয়া যাচ্ছে, শেষ, ঠিক আছে। এই যে এখানে দেখছো ক্রসিং করেছে এভাবে, ওকে। আর এই যে এখানে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে দেখাইছে, বাট এইভাবে বর্ণনা করে লিখতে আমি পছন্দ করি না। তুমি আমার মতো করে সুন্দর করে স্টেপ 1 স্টেপ 2 দিয়ে লেখো, তাইলে হয়ে যায়। বইয়ে এরকমই লিখছে, ঠিক আছে। তো এখানে ফরম্যাটটা দেওয়া আছে। এখন আসো আমরা আবার সলভ করি। কি বলছে, পিতামাতা থেকে F2 বংশধর পর্যন্ত প্রবাহ চিত্রের মাধ্যমে দেখাইতে বলছে, অর্থাৎ ওই যে ক্রসিংয়ের নিয়মগুলো চিন্তা করো। তাহলে আমরা করব, আমরা খুব সুন্দর করে ক্রসিংটা দেখাবো, বলবো যে পিতা বলছি আর আর, তাই না, মাতা সরি পিতা, তাই তো, পিতা মাতা তাদের মধ্যে ক্রস করাবো, আর আর ছোট হাতের আর, ছোট হাতের আর, ছোট হাতের আর। আচ্ছা, তাহলে লেখক গ্যামেট পৃথকীকরণ। সো এখানে P1 লিখতে পারি, P1 মানে হচ্ছে প্যারেন্ট 1। আচ্ছা, গ্যামেট তে কি পাবো আমরা, আর আর, এভাবে লিখতে পারো, অথবা যেহেতু দুইটাই আর, আসলে বারবার দুইবার আর লেখার কোনো মানে নাই, গ্যামেট জাস্ট একটাই লিখবো, একটা আর লিখলো এনাফ, একটা আর লিখলো এনাফ। বাট অনেক টিচাররা আবার মাইন্ড করবে, বলবে যে কেন একটা লিখছো, সো দুইটাই লিখে দাও, সমস্যা নাই, ঠিক আছে। গ্যামেটে এরকম দুইটা আলাদা করে দেখাইলা। এখন আসো F1 জনু,
F1 জনু, তাহলে জনুগুলোর মধ্যে কি করতেছে আমরা একটু জানি, ক্রসিং করে দেখাও। আমরা বুঝতেছি সবগুলোই কি পাবো, এরকম পাবো। আমি আর লিখলাম না এরকম ক্রস করে। তাহলে দেখো এগুলো কি বোঝাচ্ছে, আর দিয়ে সাদা বোঝাচ্ছে এবং লাল। তাইলে আর যেহেতু সাদা, তাহলে সকলেই সাদা, সকলেই সাদা, কারণ সাদাটা প্রকট বৈশিষ্ট্য, সকলেই সাদা। তাইলে ঠিক আছে, বুঝছো? এটা কি সাদা, পিতা সাদা, মা হচ্ছে লাল। আমি জানি না মা কোন মা লাল হয়, আমি আমার ঠিক জানি না, এটা মনে হয় ফুলের কথা বলছে, যাই হোক। আচ্ছা হোয়াট এভার। আচ্ছা তারপরে আসো এখন P2, অর্থাৎ আমি এখন এদেরকে প্যারেন্টস বানাই দিব, এদেরকে প্যারেন্টস বানাবো। তাহলে এইটা একটার সাথে আমরা আবার এইটা একটার গুণ করাবো, তাই না? সো একটা যদি পিতা হয়, একটা হবে মাতা, সরি মাতার সাইনটা ভুল হয়েছে। তোমরা সবসময় মেয়ের সাইনটা এটা দিতে পারো, এই যে এরকম ও দিয়ে পরে প্লাস, ঠিক আছে? এটা দিয়ে বোঝায় ও দিয়ে উপরে এরকম তীর, এটা হচ্ছে পুরুষের চিহ্ন, মানে পিতা, এটা হচ্ছে মাতার চিহ্ন। আচ্ছা এখন আসো গ্যামেট আলাদা করো, গ্যামেট। তাহলে আর আর এখানেও আর, সরি আর, তুমি দেখবা আগের মতো রেজাল্ট পাবা, একটা বড় হাতের আর পাবা দুইটা, আবার একটা বড় হাতের আর ছোট হাতের আর, বড় হাতের আর ছোট হাতের পাবা দুইটা, আবার ছোট হাতের আর একদম সেটা পাবা দুইটা। অর্থাৎ লাল হবে, সরি সাদা হবে 3 জন, প্রকট বৈশিষ্ট্য হবে 3 জন। সবসময় মনে রাখবা প্রকট হবে 3 জন, 3:1 হবে। সাদা ইস্টু এটা হবে কি লাল, সাদা ইস্টু লাল ইজ ইকুয়ালস টু সাদা, এইভাবে লিখবা যে বর্ণনা ক্ষেত্রে F1 জনুতে সাদা ইস্টু মানে অনুপাত, সাদা অনুপাত লাল ইজ ইকুয়ালস টু 3:1, অর্থাৎ 3 জন লাল সাদা হবে, 1 জন লাল হবে। উল্লিখিত প্রক্রিয়াটি যৌক্তিকত, এটা কি বর্ণনা করবা? এইটা আসলে জাস্ট জেনেটিক্স মানে জিন তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করবা, ঠিক আছে? উল্লিখিত প্রক্রিয়াটি হচ্ছে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন, ঠিক আছে? আগে এইটা বলতে হবে, ঠিক আছে? তাহলে দেখো পিতামাতা বৈশিষ্ট্য বংশোদ্ভূতে কীভাবে প্রকাশ পায় সেটা নিয়ে আসলে আচ্ছা ঠিক আছে, ওকে। তারপরে কি করছে, কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ বা প্রাণীর মধ্যে নিয়ন্ত্রিত যৌন জনন ঘটিয়ে নতুন বা ভিন্ন ভিন্ন উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন বংশধর সৃষ্টি করা যায়। অর্থাৎ তুমি চাইতেছো একটা ভালো প্রজাতির আম বানাইতে বা কাঁঠাল বানাইতে, যেই কাঁঠাল মিষ্টি হয়। ধরো তোমার কাছে একটা ছিল যে কাঁঠাল মিষ্টি হয় না, বাট তুমি চাচ্ছ এখন মিষ্টি কাঁঠাল বানাইতে। সো এখন তুমি এমন মানে কাঁঠালের মধ্যে ক্রস ঘটাবা যে কাঁঠালগুলা নিজেরা মিষ্টি, তাহলে ওদের মধ্যে ক্রস ঘটাইলে আমি পরবর্তী জেনারেশন পাবো, সেটা হয়তো ওইরকম মিষ্টি হবে, তাই না? সো এরকম করে করে আমি বিভিন্ন ধরনের বিভিন্ন কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন বংশধর তৈরি করতে পারবো। তো কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য আনতে পারবো, এটা আমার আসলে কৃষিক্ষেত্রে, এটা আমাদের শস্য উৎপাদনে অনেক কিছু হেল্প করবে। উন্নত জাতের শস্য উৎপাদনে এটা খুব ভূমিকা রাখবে, এটার কথা আমরা অবশ্যই বলবো। এছাড়াও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রযুক্তি প্রয়োগ করে উন্নত জাতের অধিক ফলনশীল এবং রোগ প্রতিরোধী জাত। তাহলে এখানে কয়েকটা কথা বলবা যে উন্নত জাতের শস্য উৎপাদনের কাজে লাগিয়ে দিতে পারবো, অধিক ফলনশীল ফসলের জাত তৈরি করতে পারবো, রোগ প্রতিরোধক্ষম ফসলের জাত তৈরি করতে পারবো। তারপর বলবা লবণাক্ততা সহিষ্ণু জাত উদ্ভাবন করতে পারবো। তারপরে বলবা যে বিভিন্ন ভিটামিন সমৃদ্ধ খাবার তৈরি করতে পারবো। এরকম করে লিখতে থাকবা, মানে কৃষিক্ষেত্রে এটা ভূমিকাটা বেশি প্রায়োগিক দিক বা জীব প্রযুক্তিতে এটা ব্যবহার করা যাবে, ঠিক আছে? এই পুরো প্রসেসটা জীব প্রযুক্তিতে অনেক কাজে আসবে। তো এইভাবে করে তুমি বর্ণনা করতে থাকবে আর কি, ঠিক আছে? যা যা মন চাই মনের মাধ্যমে বিষয়ে বলে থাকবা একটার পর একটা পয়েন্ট। আচ্ছা এর গঠন, আবারও ডিএনএর গঠন পারবা। বি এবং সুস্থ হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা এটা থ্যালাসেমিয়ার আবার ক্রসিংটা করতে বলছে, তাহলে আবারও থ্যালাসেমিয়ার ক্রসিং করতে হবে। এটা হচ্ছে একটা যদি ছেলে হয় আর এটা যদি একটা মহিলা হয়, তাহলে এই দুইটার ক্রসিং করাতে বলছে। আচ্ছা তাহলে বি এর সুস্থ অসুস্থ জন্মগ্রহণ সন্তান জন্মগ্রহণের সম্ভাবনাটা দেখতে বলছে। আচ্ছা এটা হচ্ছে ধরো মা, আচ্ছা তাদের মধ্যে ক্রস ঘটাবো। এখন চিন্তা করো ভাইয়া, ছোট হাতের এম মানে ধরো গন্ডগোলালা জিন, সরি ছোট হাতের এম মানে হচ্ছে সুস্থ জিন, আর বড় হাতের জিনটা হচ্ছে থ্যালাসেমিয়া, এটাই তো বললো। আচ্ছা তো এখন চিন্তা করো ভাইয়া যে বাবা কি এখন কি হবে, বাবা কি হবে? বাবা হবে এখন বাহক, সরি বাবা হবে অসুস্থ বাবা। কারণ আমরা জানি ছেলেদের ক্ষেত্রে একটা জিনের সমস্যা মানেই ব্যাকআপ দেওয়ার কেউ থাকে না, ওরা অসুস্থ হয়ে যায়। আর মার ক্ষেত্রে কি হবে? বাহক মা, ঠিক আছে?
এখন দেখো যে ওদের লেখো গ্যামেট তৈরির সময় দেখো কি হবে, দুইটা আলাদা করবা, বড় হাতের এম ছোট হাতের এম, বড় হাতের এম ছোট হাতের এম, এখানেও সেম বড় হাতের এম ছোট হাতের এম। এখন তাদের মধ্যে F1 জন্ম করো, মানে প্রথম প্রজন্ম করো, এইটাই তো চাচ্ছে তাদের জন্মতে কি হবে, বড় হাতের এম বড় হাতের এম, দুইটাই ঝামেলা আলা, থ্যালাসেমিয়া ডিরেক্ট হবে। ঠিক আছে, আবার ধরো বড় হাতের এম ছোট হাতের এম। আচ্ছা, সরি আমি এটা কি করতেছি, এটা ঠিক আছে, বড় হাতের এম দুইটাই, এইটার সাথে এইটার ক্রস করাবো, তাই না, বড় হাতের এম ছোট হাতের এম, এইটার সাথে এটার ক্রস করাবো, বড় হাতের এম ছোট হাতের এম, এইটার সাথে ক্রস করবো ছোট হাতের এম দুইটা। তাহলে এই তো ক্রসিংয়ের ফলাফল, এবং ক্রসিংয়ের ফলাফলগুলো কী ইন্ডিকেট করছে আমরা সেটা দেখি। দেখো ভাইয়া, আমরা বলছিলাম কি, আচ্ছা দুজনই বাহক, সরি আমরা এখানে একটু ভুল করতেছি, আমি এটাই বলতে যাচ্ছিলাম, আমি একটু মনে হয় ভুল করতেছি, ওয়েট, আমার এটাই মনে হইতেছিল আমি ভুল করতেছি। দেখো একটু মাথায় রাখবা, আমি আগেও বলছিলাম যে থ্যালাসেমিয়াটা কিন্তু তোমার মানে সেক্স লিঙ্ক না, এটা কিন্তু তোমার অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। দেখো অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, সো এটা মাথায় রাখবা, অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার মনে রাখবা। যেগুলো অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, এটার অর্থ হচ্ছে যে এটা প্রচ্ছন্ন জিন, এটা যদি বৈশিষ্ট্য প্রকাশ করতেই হয় এটাকে হোমোজাইগাস অবস্থায় আসতে হবে। এখন ভাইয়া হোমোজাইগাস কি হেটারোজাইগাস কি সেটা বুঝতে হবে ভাইয়া, এইটা বোঝাটা ইম্পর্টেন্ট, যেটা আমি আগে বলতে পারি নাই। দেখো এইটা বড় হাতের এম বড় হাতের এম দুইটা, কিংবা ছোট হাতের এম ছোট হাতের এম দুইটা, এই জিনিসটা হচ্ছে হোমোজাইগাস স্টেট, অর্থাৎ দুইটা জিনের অ্যালিলি হচ্ছে সেম কথা বলতেছে। ধরো দুইটা বড় হাতের টি দুইটা ছোট হাতের টি, এইটা আমাকে বোঝাচ্ছে যে এরা হোমোজাইগাস অবস্থায় আছে, অর্থাৎ এদের দুইটা অ্যালিলি সেম, একদম সেম, এইটা এবং এইটা কমপ্লিটলি সেম, এটা হোমোজাইগাস। আর হেটারোজাইগাস মানে হচ্ছে একটা বড় হাতের একটা ছোট হাতের, কিংবা এই যে বড় হাতের টি ছোট হাতের টি, সো এগুলো হচ্ছে হেটারোজাইগাস। তো মনে রাখবা সেটা হচ্ছে, দেখো যেহেতু এটা অটোসোমাল রিসেসিভ মানে হচ্ছে প্রচ্ছন্ন, তাহলে এই জিনটা যেহেতু প্রচ্ছন্ন, এটাকে যদি বৈশিষ্ট্য প্রকাশ করতে হয়, থ্যালাসেমিয়া করতে হয়, তাহলে এটা হোমোজাইগাস স্টেটে গিয়ে পারবে। কীরকম, যেমন একটা জিনিস যদি খাটো হয়, তাহলে এটার সাথে কি সে খাটো হইতে পারবে, পারবে না, তাহলে খাটো হইতে গেলে দুইটাই ছোট হাতের টি হইতে হবে, অর্থাৎ হোমোজাইগাস অবস্থায় সে বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। সবসময় মনে রাখবা যে কোনো রিসেসিভ জিন বা যে কোনো প্রচ্ছন্ন জিন, যে কোনো প্রচ্ছন্ন জিন বৈশিষ্ট্য প্রকাশ করতে গেলে এটাকে হোমোজাইগাস অবস্থায় আসতে হবে, হোমোজাইগাস অবস্থায় আসতে হবে। তার মানে দুইটা বড় হাতের এম হইলেই এই দুইটাই হচ্ছে রিসেসিভ জিন। যদিও বড় হাতের লিখছি, বড় হাত মানেই যে প্রকট হবে তা কিন্তু না, যেহেতু আমি বড় হাতের এমকেই লিখছি থ্যালাসেমিয়া, তার মানে এটা বলতে হবে দুইটা বড় হাতের এম হইলেই প্রচ্ছন্ন এটা হোমোজাইগাস অবস্থায় আসছে। হোমোজাইগাস অবস্থায় আসা মানে এখন আমার থ্যালাসেমিয়া প্রকাশ করতে পারবে, অর্থাৎ এখন আর বাহক হবে না, এখন হবে দাঁড়াও এটা আচ্ছা বাবাও বাহক, এই ক্ষেত্রে দুইজনই বাহক, বাহক বাবা বাহক মা। আচ্ছা পরে বলতেছি এটা, দেখো হোমোজাইগাস অবস্থা এখনই কিন্তু কি হবে, থ্যালাসেমিয়া হবে, এর থ্যালাসেমিয়া সন্তানের থ্যালাসেমিয়া হবে। আবার এটাও হবে না, এটাও হবে না, আর এটা তো ডিরেক্ট সুস্থ, একদম সুস্থ, তাহলে এই দুই তাহলে এ হবে কমপ্লিট সুস্থ বাচ্চা, এ হবে কমপ্লিট সুস্থ বাচ্চা, আর এ হবে, এই দুজন হবে তোমার বাহক বাচ্চা, ঠিক আছে, বাহক বাচ্চা। তাহলে দেখো থ্যালাসেমিয়া বা অসুস্থ বাচ্চা অনুপাত বাহক বাচ্চা অনুপাত সুস্থ বাচ্চা ইজ ইকুয়ালস টু হবে 1:2:1, অর্থাৎ দুজন সন্তান হবে বাহক, একজন সন্তান হবে সম্পূর্ণ সুস্থ, আর একজন সন্তান হওয়ার সম্ভাবনা একেবারে অসুস্থ। তাহলে প্রতি 4 জন সন্তানে যদি একটা মা বাবা 4টা সন্তান নেয়, ঠিক আছে, যদি একবারে 4টা সন্তান হয়, ধরো এটা কিন্তু একদম ঘটনা আছে, অনেকে মনে করে কি পরপর 4টা বাচ্চা নিলেই সম্ভাবনাটা থাকে, না এটা না, প্রতিবার বাচ্চা নেওয়ার সময় প্রতি 4 জনে একজনে এটার সম্ভাবনা থাকে। অর্থাৎ এক ডেলিভারিতে যদি 4টা বাচ্চা হইতো কারো, সে টু সে এই এক ডেলিভারিতে 4টা বাচ্চা হইলে সম্ভাবনা এরকম যে তোমার
দুইজন বাহক হবে, একজন কমপ্লিট সুস্থ হবে এবং একজন অবশ্যই থ্যালাসেমিয়াতে আক্রান্ত বাচ্চা হবে। এইটাই হচ্ছে সম্ভাবনাটা, এই সম্ভাবনাটাই বিশ্লেষণ করতে বলছে। দেখো এটাই বলছে, দেখছো একদম অসুস্থ হবে, বড় হাতের M দুইটা অসুস্থ। তাহলে সবসময় মাথায় রাখতে হবে থ্যালাসেমিয়া জিন হচ্ছে সুস্থ জিন থ্যালাসেমিয়া জিনের উপর প্রকট, সুস্থ জিনটা হচ্ছে থ্যালাসেমিয়া জিনের উপর প্রকট। তো হোমোজাইগাস অবস্থা হেটেরোজাইগাস অবস্থায় কখনোই থ্যালাসেমিয়া উপসর্গ প্রকাশ করতে পারবে না। তাইলে প্রকাশ করতে হলে থ্যালাসেমিয়া জিনকে অবশ্যই হোমোজাইগাস অবস্থায় যেতে হবে, ঠিক আছে। তাহলে এই দুইটা যে দেয়া আছে ইনফরমেশন, তাহলে এই অবস্থায় মা বাবা হচ্ছে দুইজনই কি আছে, বাহক আছে। তো আমি বাই ডিফল্ট ইনফরমেশনটা বুঝে গেছি যে ওরা দুজনই বাহক, বাবা মা। আচ্ছা, তাহলে এরপর আমি ক্রসিং করে দেখাইলাম, তার মানে 1/4 বাচ্চা, 1/4 4 জনে 1 জন, অর্থাৎ 25% বাচ্চা অবশ্যই থ্যালাসেমিয়া দ্বারা আক্রান্ত হবে। 25% একদম সুস্থ হবে, আর বাকি 50% সুস্থ কিন্তু বাহক হবে, মানে নর্মালি উপর থেকে সুস্থ বাট ভিতরে থ্যালাসেমিয়া জিন বহন করবে, ঠিক আছে। এইটাই হচ্ছে সেক্স লিঙ্কের ক্রসিংয়ের সাথে অটোসোমাল রিসেসিভের ক্রসিংয়ের পার্থক্যটা। এই ক্রসিংয়ে একটু ভুল হয়, সো এটা আমি তোমাদেরকে দেখাই দিলাম একদম। আচ্ছা, এটা তো আমরা করেই আসছি অলরেডি। সন্তান ছেলে হওয়ার জন্য বাবাই দায়ী, সি অনুযায়ী। হ্যাঁ, তো তুমি বর্ণনা করবা যে দেখো নর্মালি একটা বাবা আবার একটা মা, ঠিক আছে। যদি আমরা বাবার দেখি 44টা ক্রোমোজোমের সাথে XY থাকবে, এটা তার কোষে, দেহ কোষে। আবার এখানে 44টার পাশাপাশি XX ক্রোমোজোম থাকবে। এখন আমরা জানি মানে গ্যামেট আলাদা করতে হবে, তাহলে গ্যামেটে আমরা জানি হ্যাপ্লয়েড হয়ে যায়, সব কিছু হাফ হয়ে যায়। তো হাফ হইলে কি হবে, এখানে কি চলে আসবে 22টা প্লাস একটা X ক্রোমোজোম আসবে, অথবা হইতে পারে 22টা প্লাস Y ক্রোমোজোম। দেখো এইখানেই ঘটনাটা সমস্যা হয়ে গেছে, দুইটা কিন্তু 22 প্লাস X হয় নাই, 22 প্লাস X অথবা 22 প্লাস Y। দুই ধরনের গ্যামেট তৈরি হয়। পুরুষের ক্ষেত্রে গ্যামেটে দুই ধরনের সিচুয়েশন হয়, অর্থাৎ 22টা অটোসোমের পাশাপাশি একটা Y ক্রোমোজোমালা গ্যামেট আসে, আরেকটা গ্যামেটের মধ্যে 22টা অটোসোমের পাশাপাশি একটা X সেক্স ক্রোমোজোমালা গ্যামেট আসে। বাট মহিলাদের ক্ষেত্রে কোনো ভেরিয়েশন নাই, মহিলাদের ক্ষেত্রে দুইটাই 22 প্লাস X। তো এবার তুমি ক্রসিং ঘটাও, এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে ক্রসিং করালে কি হবে 44 প্লাস XX একটা, আরেকটা হচ্ছে 44 প্লাস XX, এটাও 44 প্লাস XX, ঠিক আছে। আবার এখানে আসো 44 প্লাস XY, 44 প্লাস XY। সো এই ক্রসিংটা দেখায় দিবা যে দুইজন মেয়ে হবে, মেয়ে হওয়ার সম্ভাবনা, ছেলে হওয়ার সম্ভাবনা 50-50, অর্থাৎ ছেলে মেয়ে হওয়ার সম্ভাবনা হচ্ছে সবসময় 50-50। আমরা এই চার্ট থেকে বুঝতে পারতেছি। এক, দ্বিতীয়ত এখান থেকে বুঝতে পারতেছি যে ছেলে হওয়ার জন্য অবশ্যই তোমার Y ক্রোমোজোম XY থাকে, মেয়েদের XX থাকে। ছেলে হওয়ার জন্য অবশ্যই Y ক্রোমোজোম দরকার। এই Y ক্রোমোজোমটা আমরা এই চার্ট থেকে দেখতেছি আসতেছে কোথার থেকে, আসতে হচ্ছে বাবার গ্যামেট থেকে। এই Y ক্রোমোজোম আসতেছে কোথা থেকে, বাবার গ্যামেট থেকে, এটা আর কারো থেকে আসতেছে না। তো এইভাবে করে ব্যাখ্যা করে বলবা যে আসলে এই জন্য হচ্ছে বাবাই দেয়, ঠিক আছে। অর্থাৎ এই সবসময় এই ফ্লোচারটা আগে আইকা দিবা, এঁকে দেওয়ার পরে এবার বর্ণনা করা শুরু করবা, ঠিক আছে। ABC আমাদের তুলনা আলোচনা করতে বলছে। আচ্ছা, এইটা আমি দেখতেই বুঝতেছি এটা হচ্ছে ডিম্বাণু, ঠিক আছে, মানে অর্থাৎ স্ত্রী গ্যামেট। তারপরে এটাও দেখে বুঝতেছি হচ্ছে এটা পুরুষ গ্যামেট, মানে অর্থাৎ পুং গ্যামেট বা শুক্রাণু। আর দুইটা মিলে কি তৈরি করছে, জাইগোট তৈরি করছে। তো এই তিনজনের মধ্যে তুলনা করতে বলছে। তুলনা তো অনেক, এরা হ্যাপ্লয়েড, এরা ডিপ্লয়েড, অনেক পার্থক্য করা যাবে। সো দেখি আমরা কি পার্থক্য করা যায়। এই যে সুন্দর করে অনেকগুলো পার্থক্যের পয়েন্ট লিখছে। দেখো এই যে শুরুতেই বলছে হ্যাপ্লয়েড, এটা হচ্ছে ডিপ্লয়েড। তারপরে হচ্ছে অদ্বিতীয়, এক সেট অদ্বিতীয় ক্রোমোজোম থাকলো, এখানে 2 সেট ক্রোমোজোম থাকে, অর্থাৎ ওই যে একই কথা, এখানে এক সেট, এখানে 2 সেট ক্রোমোজোম থাকে। আচ্ছা, তারপরে আসো এগুলোকে বলা হয় জনন কোষ, আর জাইগোট বিভাজিত হয়ে দেহকোষ তৈরি হয়। আচ্ছা, তারপরে শুক্রাণু 2 ধরনের হইতে পারে, ডিম্বাণু সবসময় এক রকমের হয়, জাইগোট আবার 2 রকমের হইতে পারে। আচ্ছা, ভালো কথা। তারপরে দেখো ডিম্বাণু শুক্রাণু কীভাবে তৈরি হয়, মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে। জাইগোট কীভাবে, জাইগোট আবার কী করে, মাইটোসিস প্রক্রিয়ায় দেহকোষ তৈরি করে। আচ্ছা, তো এরকম করে তোমরা পার্থক্যগুলো লিখতে থাকবা, যা মনে আসে পয়েন্ট পয়েন্ট করে লিখবা, তাহলে নাম্বারটা বেশি পাবা। কি বলছে,
আচ্ছা, পরীক্ষা করে দেখা গেল বিয়ের পর যখন পরীক্ষা করে দেখা যাবে, তার মানে কি দুইজনই বাহক, একজনও অসুস্থ না, মানে আগে থেকে জানতো না, তার মানে বাহক পিতার সাথে বাহক স্ত্রীর ক্রসিং করাতে হবে। অর্থাৎ ওই আগের মতো নিয়মে তুমি যে কোনো একটা লেটার ধরে নাও, ধরো থ্যালাসেমিয়া জন্য একটা লেটার ধরে নাও, ধরো আর ধরলা, ঠিক আছে? তো আর 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 তো এখন তুমি থ্যালাসেমিয়া জিন কোনটা ধরবা? ছোট হাতের আর ধরবো না বড় হাতের আর ধরবো? ধরো বড় হাতের ধরলা, তার মানে দুইটা বড় হাতের আর হইলে তখনই তুমি ধরবা কি, এটা লিখে দিতে হবে ব্র্যাকেটে যে কোনটাকে তুমি থ্যালাসেমিয়া জিন ধরতেছো, বড় হাতের আর না ছোট হাতের আর, ঠিক আছে? সুস্থ জিন কোনটা আর থ্যালাসেমিয়া জিন কোনটা, এটা উল্লেখ করে দিতে হবে। তারপরে তুমি ক্রসিং করবা এবং তারপরে তুমি রেজাল্টটা বলবা, ঠিক আছে? এই একই ক্রসিংটা আমরা একটু আগে করে আসছি, এই জন্য আর করাইলাম না। কন্যা ও পুত্র সন্তান হওয়ার ক্ষেত্রে সুজন ও সুজনের মধ্যে কার ভূমিকা রয়েছে? কন্যা পুত্র সন্তান, ওই যে আবার একই সেম কথা, তুমি একই ফ্লোচার্ট দিয়ে ব্যাখ্যা করবা, ওয়াই থাকলে ছেলে, ওয়াই না থাকলে মেয়ে, সেই জন্য এটা বাপের দোষ, কারণ বাপ থেকে ওয়াই ক্রোমোজোম আসবে। ক্রসিং দেখায় একই কথাবার্তা বলবা। আচ্ছা, ডাক্তারের পরামর্শে 2 মাস অন্তর সুমনকে একবার ব্লাড দিতে হয়, সুমনের বাবা মা এই রোগের বাহক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সুমনরা 4 ভাই বোন, আচ্ছা ভালো কথা। সুমনের রোগটির উপযুক্ত চিকিৎসা কি? তো সুমনের রোগটা হচ্ছে থ্যালাসেমিয়া, আমরা বুঝতে পারতেছি। উপযুক্ত চিকিৎসা পদ্ধতি, সুমনের অন্যান্য ভাই বোনদের রোগটিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতখানি? ক্রসিং করে দেখবা, ক্রসিং করে বলবা যে 4 ভাই বোনের মধ্যে ও তো একজন, তো বাকি যে 3 জন তাদের হওয়ার সম্ভাবনা কিন্তু নাই আসলে, কারণ তোমাদের ক্রসিং অনুযায়ী, বাট এটা আসলে আছে, প্রতিবার সন্তান নেওয়ার সময় আসলে আছে, বাট তোমাদের বই অনুযায়ী মনে হয় বলবে নাই, কারণ হচ্ছে অলরেডি একজন সুমনের হয়ে গেছে। দাঁড়াও, কি লিখছে আমি তো দেখি, না এখানে লেখে নেই, আর পুরাটা কথা লেখা দরকার ছিল, কই? আচ্ছা মানে বলে, আচ্ছা ক্রসিংটা করে দেখাও নাই। তোমরা এটার উত্তরটা একটু যে কোনো গাইড থেকে দেখো যে এটা আসলে কি লিখছে। সত্যিকার অর্থে কিন্তু আসলে মানে তোমার থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা ভালোই আছে। আর যদি তোমার ওইভাবে চিন্তা করে যে প্রতি 4 জনের মধ্যে তো একজনের হয়, তো 4 জনের একজন তো সুমনের হয়ে গেছে, তাহলে বাকি 3 জন তো সুস্থ হবে। সো ওই লজিকে হয়তো সুস্থ হয়েছে আর কি, অন্যগুলো বলছে সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা এখন আসো ভাইয়া কি বলছে যে দেখি, এখানে ট্রিটমেন্ট বলছে। ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি নির্দিষ্ট সময় পর রক্ত প্রদান এবং নির্দিষ্ট কিছু ওষুধ দেওয়া। আমি এটাই ভাবতেছি এটার আসলে তোমার ট্রিটমেন্ট কেন এত বলবে, আমি তাই বুঝতেছিলাম না। সেটা ট্রিটমেন্ট একটা নির্দিষ্ট সময় পর রক্ত প্রদান করতে হবে এবং নির্দিষ্ট ওষুধগুলো খাইতে হবে, ঠিক আছে? এই দুইটাই হচ্ছে তার মেইন কথাবার্তা। তো বাকি কথাবার্তাগুলো হচ্ছে ভোগাস কথাবার্তা, যে থ্যালাসেমিয়া হইলে কি হয়, থ্যালাসেমিয়াতে সমস্যা কি, সব, অর্থাৎ থ্যালাসেমিয়া কয় প্রকার, সব কিছু যা জানো থ্যালাসেমিয়া নিয়ে বক করতে থাকবা, লাস্টে এসে বলবা যে আসলে চিকিৎসাটা কি, ঠিক আছে? আচ্ছা তারপরে আসো, একই প্রশ্ন আবার আসছে। আচ্ছা দৃশ্যকল্প 1, শকুন একটা বিলুপ্তপ্রায় প্রাণী, আচ্ছা সংগ্রামগুলোর বর্ণনা দিতে বলছে। আচ্ছা টিকে থাকে, এখানে আসলে বিবর্তন সম্পর্কিত, এগুলো আসলে অ্যান্সার না করাটাই ভালো, তোমরা একটু দেখে নিতে পারো এই বিবর্তন সংক্রান্ত জিনিসপত্রগুলো। আমার নিজেরও কখনো আমি অ্যান্সার করতাম না, তোমাদেরকেও বলবো যে অ্যাভয়েড করতে, কারণ তোমাদের তো অপশান থাকবে যে এগুলো অ্যান্সার করবা কি করবা না। আমি বলবো একদমই অ্যান্সার করা কোনো মানে হয় না। এই প্রশ্ন আমরা সলভ করছি, শেষ হয় না কেন, এই প্রশ্নটা আমরা সলভ করছি। একই প্রশ্ন কয়বার আসবে? আচ্ছা ডি বংশগতির একটা উপাদান যাতে নাইট্রোজেন গঠিত 4টা ক্ষার থাকে। ই অন্য একটা বংশগত উপাদান যাতে মেন্ডেল ফ্যাক্টর বলা হয়। মেন্ডেলের ফ্যাক্টর বলা হয়, তো ফ্যাক্টরকে তো বেসিক্যালি জিন বলে। ফ্যাক্টর মানে হচ্ছে জিন, জিনকে ফ্যাক্টর বলা হয়। আর ডি হচ্ছে আমার ডিএনএ সংশ্লেষণ মানে হচ্ছে ডিএনএ তৈরি, মানে হচ্ছে যে অর্ধরক্ষণশীল পদ্ধতিটা বলতে বলছে। আর জিন কীভাবে বংশগতির নিয়ন্ত্রক সেটা বলতে বলছে। ওই বলবা ডিএনএর প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে জিন থাকে, এই জিনগুলো বৈশিষ্ট্য প্রকাশ করে। এখন মা বাবা থেকে জিনগুলো ট্রান্সফার হয়, জিন ট্রান্সফারের মাধ্যমে বৈশিষ্ট্যগুলো ট্রান্সফার হয়। সো সব কিছু থেকে দেখতে পাচ্ছি আমরা যে জিনই আসলে বংশগতির নিয়ন্ত্রক, এই সে মানে অর্থাৎ ঘুরে ফিরে এই জিনই হচ্ছে বংশগতির নিয়ন্ত্রক। এটাকে জাস্ট ইস্টাবলিশ করার জন্য যতভাবে বলা যায় জিনের সংজ্ঞাটা বলবা, জীবের দৃশ্য অদৃশ্যমান
বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক, তারপরে আসলে জিনিসটা কি, তারপর জিন কোথায় থাকে, তাকে কি বলে, লোকাস বলে। তো যা কিছু আছে তুমি যা জানো জাস্ট এইগুলো জাস্ট ব্যাখ্যা করে লেখা। হ্যাঁ, এম চিত্রের প্রধান উপাদানের রাসায়নিক উপাদান, আবারও ডিএনএর কথা, অর্থাৎ এখন আর নতুন কিছু আমরা পাবো না আসলে, বুঝছো, এখন আর তেমন নতুন কিছু আমরা পাবো না। এই যে সব একই প্রশ্ন, সব একই প্রশ্ন। এই যে ক্রসিং করতে দিবে, এই ক্রসিং আমরা করে চলে আসছি। পি হলো ক্রোমোজোম, সঞ্চালিত দুইটা রোগের কথা বলতে বলছে, বন্ধানুদাস, থ্যালাসেমিয়া, এই দুইটা রোগ নিয়ে তুমি বর্ণনা করবা, ঠিক আছে। থ্যালাসেমিয়া নিয়ে এখানে বর্ণনা আছে, তোমরা দেখে নিতে পারো, এখানে থ্যালাসেমিয়া বর্ণনা আছে, বন্ধানুদা, থ্যালাসেমিয়া, দুইটা একটু বর্ণনা সংক্ষেপে কেমনে লিখতে হবে দেখে নিতে পারো, বইয়ে তো আছেই, আর আমিও তোমাদেরকে ধারণা দিয়ে দিছি। এই তো, ও যাই হোক, হ্যাকটিক এই চ্যাপ্টারটা শেষ হলো। তো আমি মোটামুটি বুঝতে পারছি যে প্রশ্নগুলো বেশি কমন, সেই প্রশ্নগুলো কীভাবে অ্যাপ্রোচে লিখলে টিচার তোমাকে সবচেয়ে বেশি নাম্বার দিবে, সেইটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সো যদি তোমাদের ক্লাসটা একটুকু উপকার হয়ে থাকে তাহলে ভাইয়া সার্থক। তো আজকের জন্য এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।